আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনু 28150, কবি সুকান্ত মহাবিদ্যালয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসওসি 134 মেথডস অফ সোশিয়োলজিক্যাল ইনকোয়ারি এর ইউনিট 9। ইউনিট 9 এর বিষয়বস্তু হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডস অফ ইনকোয়ারি। অর্থাৎ আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে কিন্তু পরিমাণগত যে পদ্ধতি গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই পরিমাণগত পদ্ধতির বিষয়বস্তুগুলিকে নিয়ে আলোচনা করে দেখব এবং কিভাবে গবেষণায় তার বাস্তবায়ন ঘটে, পরিমাণগত পদ্ধতি কোন কোন বিষয়কে প্রাধান্য দেয়, পরিমাণগত পদ্ধতির কি বৈশিষ্ট্য রয়েছে এবং আরো বিভিন্ন বিষয়বস্তু যেগুলো পরিমাণগত পদ্ধতিকে পরিমাণগত পদ্ধতি থেকে আলাদা করে তোলে। দেখো, যে কোনো গবেষণার ক্ষেত্রে কিন্তু পরিমাণগত পদ্ধতির প্রয়োগ নির্ভর করে আমরা কোথায় গবেষণা করছি এবং কি বিষয়বস্তু নিয়ে গবেষণা করছি, কোন ধরনের তথ্য আমরা সেখান থেকে কালেক্ট করব, এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং তার উপরে ভিত্তি করেই মেথড অর্থাৎ পদ্ধতি আমাদেরকে ঠিক করে নিতে হয় যে কোন পদ্ধতি কোন ধরনের গবেষণার জন্য যথার্থ হয়ে উঠবে। সুতরাং আমরা আজকের আলোচনার মধ্যে রয়েছে পরিমাণগত যে পদ্ধতি, এর বিষয়বস্তুগুলোকে আমরা কিন্তু আস্তে আস্তে দিতে শুরু করব। প্রথমেই আমরা একটু ইন্ট্রোডাকশন জেনে নিই পরিমাণগত পদ্ধতি সম্বন্ধে। দেখো, এখানে বোর এন্ড বলের একটা কথা আছে। তারা কি বলছে যে পরিমাণগত গবেষণার মূল উদ্দেশ্যই হলো ভেরিয়েবলস এর মধ্যে কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান। অর্থাৎ ভেরিয়েবলস কাকে বলে? তোমরা জানো যে ভেরিয়েবলস কিন্তু যে কোনো গবেষণার ক্ষেত্রে সাধারণত সেই সমস্ত বিষয়গুলিকে বোঝানো হয় যার উপরে ভিত্তি করে গবেষণা দাঁড়িয়ে থাকে। যেমন ধরো শরীর খারাপের সাথে খাবার খাওয়ার একটা সম্পর্ক। এমন তুমি খাবার খেয়েছো যার ফলে শরীর খারাপ হয়ে গেছে, তাহলে শরীর খারাপ আর বাজে খাবার খাওয়া এই দুটো ভেরিয়েবলস, কারণ তুমি এটা নিয়ে আলোচনা করছো। তাহলে পরিমাণগত গবেষণার ক্ষেত্রে আমরা কি দেখব? পরিমাণগত গবেষণার ক্ষেত্রে আমরা দেখব যে কার্যকারণ সম্পর্কটা কি রয়েছে, অর্থাৎ গবেষণার জন্য কোন এফেক্টের পেছনে কি কারণ রয়েছে। তার মানে এমনি এমনি এই ধরনের গবেষণার বাস্তবায়ন ঘটে না। এই ধরনের গবেষণার বাস্তবায়ন ঘটানো হয়ে থাকে অর্থাৎ যে কোনো ঘটনা যেটা ঘটছে আমাদের সামনে বা আমাদের চারপাশে বা যে বিষয় নিয়ে আমরা গবেষণা করব, সেই এফেক্টটা অর্থাৎ সেই যে প্রভাব, সেই প্রভাবটার পেছনে কোনো না কোনো কারণ সবসময় বাস্তবায়িত হয়। That means the cause is present behind of the effect. তাহলে এফেক্টের পেছনে কোনো না কোনো কারণ ডেফিনেটলি থাকে। এই কারণটাকে বুঝতে হবে, তাহলে কিন্তু প্রকৃত অর্থে প্রকৃত প্রেক্ষাপটটা বোঝা সম্ভব হয়ে যাবে। কেন একটা নির্দিষ্ট জায়গায় বন্যা হয়েছে বা কেন খরা হচ্ছে বা কোন ওষুধের কি রিঅ্যাকশনস, এগুলো কিন্তু তখনই বোঝা সম্ভব হবে যখন তুমি এফেক্টটাকে কজের অ্যাসপেক্টে দেখবে। অর্থাৎ কজ এফেক্টের রিলেশনশিপ খুব এসেনশিয়াল। এটা কিন্তু যে কোনো ঘটনার একটা প্রপার চিত্র তুলে ধরতে সহায়তা করে। ধরো তুমি একটা ফোন কিনবে, মোবাইল ফোন কিনতে চাইছো, তাহলে মোবাইল ফোন কিনতে গেলে তোমাকে অর্থ দিতে হবে, যে কোনো যে নির্দিষ্ট অর্থটা, যার যেটা প্রাইস, এই প্রাইসটা দিয়ে তবেই তুমি ফোনটা পাবে। তাহলে মোবাইল ফোন কেনা বা মোবাইল ফোনটা অ্যাচিভ করার পেছনে কিন্তু অর্থের একটা গুরুত্ব রয়েছে। অর্থটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে অর্থকে বাদ দিয়ে তোমার কেনার প্রেক্ষাপটটা বোঝা সম্ভব হবে না। সেক্ষেত্রে কার্যকারণ সম্পর্ককে অনুসন্ধান করতে হলে কিন্তু কোয়ান্টিটেটিভ মেথড সবসময় এগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। আর কি বলছে? পরিসংখ্যানের ব্যবহার। অর্থাৎ দেখো, কোয়ান্টিটেটিভ রিসার্চ বা পরিমাণগত পদ্ধতিতে পরিসংখ্যান পদ্ধতি যথেষ্ট গুরুত্ব রয়েছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেথড যেটাকে আমরা বলে থাকি, স্ট্যাটিস্টিক্স এর প্রয়োগ। পরিসংখ্যান পদ্ধতি কি করে? পরিসংখ্যান পদ্ধতির কাজ হচ্ছে পরিমাণগত তথ্যগুলোকে অ্যানালিসিস করা। দেখবি আমরা রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যে কোনো জায়গায় কত সংখ্যক
বা কত পার্সেন্টেজ পুরুষ রয়েছে, কত পার্সেন্টেজ মহিলা রয়েছে। বা ধরো তুমি নিরামিষ আমিষের একটা গবেষণা করতে চাইছো, তোমার ধরো তুমি একটা হোস্টেলে থাকো, ধরো হোস্টেলে ধরো 400 জন স্টুডেন্ট আছে, তুমি তার পরিসংখ্যানগত তথ্য দিচ্ছ যে তার মধ্যে কতজন নিরামিষ খায়, কতজন আমিষ খায়। বা ধরো তুমি একটা পিকনিক অর্গানাইজ করেছো 50 জনের মধ্যে, সেখানে তুমি লিস্ট আপ করছো কত পার্সেন্টেজ সেখানে মাটন খায়, কত পার্সেন্টেজ সেখানে চিকেন প্রেফার করে, কত পার্সেন্টেজ আছে যারা ফিশ প্রেফার করে, কেউ হয়তো ভেজ পছন্দ করে। তাহলে এই যে স্পেসিফিক্যালি পার্সেন্টেজে ডেটাটাকে রিপ্রেজেন্ট করা বা সংখ্যা তথ্যকে রিপ্রেজেন্ট করা, এটাকে বলা হয় পরিসংখ্যানের। তাহলে পরিমাণগত পদ্ধতি সবসময় কিন্তু দেখো এই সংখ্যাতাত্ত্বিক গুরুত্বের উপরে ভিত্তি করে কোন গবেষণার বাস্তবায়ন ঘটানোর চেষ্টা করে, এবং এই সংখ্যাতাত্ত্বিক পদ্ধতির প্রয়োগের জন্যই পরিমাণগত পদ্ধতিকে কি বলা হয়, বা পরিমাণগত গবেষণার কিন্তু এর গুরুত্ব যথেষ্ট পরিমাণে রয়েছে। থার্ড পয়েন্টটা দেখো কি বলছে, পরিমাণগত গবেষণাকে উদ্দেশ্যমূলক, সুনির্দিষ্ট, পদ্ধতিগত, কার্যকারণ এবং অনেক বিস্তৃত বলে মনে করা। দেখো এখানে কার্যকারণ সম্পর্কে আমরা অলরেডি বলে নিয়েছি। আর যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক, সুনির্দিষ্ট এবং পদ্ধতিগত। তাহলে উদ্দেশ্যমূলক মানে হচ্ছে গবেষণার ক্ষেত্রে পরিমাণগত পদ্ধতি সবসময় কোনো না কোনো উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। অর্থাৎ কোনো ঘটনা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। পরিমাণগত পদ্ধতি দেখার চেষ্টা করে যে সেই ঘটনার পেছনে কিন্তু নির্দিষ্ট কিছু প্রাধান্য রয়েছে, কিছু কারণ রয়েছে, কিছু প্রেক্ষাপট রয়েছে। তাহলে সেগুলোকে আমাদেরকে খুঁজে বার করতে হবে, তবেই কিন্তু প্রপার বা প্রকৃত উদ্দেশ্যটাকে আমরা বুঝতে পারবো। তাহলে পরিমাণগত পদ্ধতি বা পরিমাণগত গবেষণা সবসময় কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলে। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে সুনির্দিষ্ট, স্পেসিফিক। অর্থাৎ যে কোনো গবেষণার মধ্যে দেখো একটা স্পেসিফিসিটি থাকে। অর্থাৎ তুমি গবেষণা শিফট করে ওটা অন্য জায়গায় ঘুরে ফিরতে পারবে না। অর্থাৎ গবেষণার প্রপার যে ডাইমেনশন, এই ডাইমেনশনটাকে ধরে এগোতে হয়, তবে কিন্তু প্রকৃত গবেষণার যথার্থতা উপলব্ধি করতে পারবে। তা সুনির্দিষ্ট কেন বলছে? সেজন্য বলছে যাতে আমরা প্রপার ডিরেকশনটা ফলো করি। তাহলে এই ডিরেকশনটাকে যদি আমাদের ফলো করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে পরিমাণগত গবেষণা সাহায্য করে। পরিমাণগত গবেষণা আমাদেরকে অনেক বেশি স্পেসিফিক ওয়েতে কোনো গবেষণাকে বাস্তবায়নের কথা বলতে পারে, যে কোন পদ্ধতি কোনটার জন্য অ্যাপ্লিকেবল হবে এটা কিন্তু ঠিক করা হয় থাকে। অর্থাৎ কোথায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমি সার্ভে মেথড অ্যাপ্লাই করব, কোথায় আমি কোশ্চেনিয়ার টুলস ইউজ করব, এবং কোশ্চেনিয়ার টুলের মধ্যে আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেনস ব্যবহার করব, স্ট্রাকচারড কোশ্চেনস ব্যবহার করব। এগুলো কিন্তু গবেষককে বুঝিয়ে দেয় যে কোন জায়গার জন্য বা কোন মেথডিক্যাল ওয়েতে গবেষণা থেকে তথ্য সংগ্রহ প্রকৃতভাবে বাস্তবায়িত হতে পারে। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে পরিমাণগত গবেষণার মধ্যে আমরা কি পেলাম? উদ্দেশ্য, তা নির্দিষ্ট, সুনির্দিষ্ট, কেন্দ্রিক হবে, পদ্ধতিগত হবে। তাহলে এই যে পদ্ধতিগুলো, যে প্রেক্ষাপটগুলো পেরিয়ে আসছে গুণগত গবেষণা, পরিমাণগত গবেষণা, তা কিন্তু গুণগত গবেষণা থেকে পৃথক। কারণ দেখো তোমরা জানো যে দুই ধরনের গবেষণা বাস্তবায়নের, একটা হচ্ছে পরিমাণগত গবেষণা আর একটা হচ্ছে গুণগত গবেষণা। পরিমাণগত গবেষণা অনেক বেশি সংখ্যাতাত্ত্বিক, পরিসংখ্যান, তারপর তোমার কার্যকারণ সম্পর্ক, অবজারভেশন বা পর্যবেক্ষণ, কোশ্চেনিয়ার টুল, বেসিক্যালি স্ট্রাকচারড কোশ্চেনিয়ার টুলস, এগুলো কি বেশি গুরুত্ব দেয়। আবার যখন গুণগত গবেষণা দেখবে, গুণগত গবেষণার মধ্যে কিন্তু ইন্টারভিউ বা ফেস টু ফেস মেথড, ফোকাস গ্রুপ ডিসকাশনস, তারপরে হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশনস, এথনোগ্রাফিক স্টাডি, এগুলো কিন্তু অনেক বেশি গুণগত। কারণ এর মধ্যে দিয়ে গুণগত তথ্যকে আত্মস্থ করার চেষ্টা করা হয়ে থাকে, ভ্যালুকে আত্মস্থ করার চেষ্টা করে। কেন? the emotional aspect of that person, try to find out, we can pay attention on based on
দ্য কোয়ালিটেটিভ মেথড ওরিয়েন্টেশন, গুণগত গবেষণা এইগুলোকে ইম্পর্টেন্স দেবে, ইমোশনস, ভ্যালু, এগুলো কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পায়। অর্থাৎ সেই জন্যই বলছে যে গুণগত গবেষণা কিন্তু পরিমাণগত গবেষণা সম্পূর্ণ বিপরীতে থাকে। সুতরাং গুণগত গবেষণা থেকে আমরা দেখলাম যে পরিমাণগত গবেষণা হচ্ছে পৃথক। আর কি দেখব? বলছে যে পরিমাণগত গবেষণার সুবিধা হচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু বিস্তৃত পরিসরে কাজ করা সম্ভব। বিস্তৃত পরিসরে মানে, কারণ পরিমাণগত গবেষণার ক্ষেত্রে আমরা যেহেতু সার্ভে মেথড বা ধরো স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার টুলস ব্যবহার করে থাকি, তাহলে আমরা কি দেখি, এই যে টুলস গুলো আমরা ব্যবহার করে থাকি, এই টুলস এর মধ্যে দিয়ে বৃহত্তর প্রেক্ষাপটে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। খুব ভালো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সেন্সাস বা জনগণনা। সার্ভে মেথডে অ্যাপ্লাই করা হয়। তাহলে এই যে সার্ভে মেথডে বেসিক্যালি কোয়ান্টিটেটিভ মেথডে আন্ডারে আসে। এই সার্ভে মেথডের উপরে ভিত্তি করে কি করা হয়, দেখে প্রত্যেকটা ব্যক্তির হাউস হোল্ড স্টাডি হয়, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়াল সার্ভে করা হয়ে থাকে, যাতে সেখান থেকে প্রকৃত তথ্যের বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে। তাহলে এই যে প্রকৃত তথ্যগত বাস্তবায়ন, এটা সম্ভব হয় কোন মেথডের উপরে ভিত্তি করে, পরিমাণগত। এবং সেই জন্যই বলছে যে বৃহত্তর পরিধিকে প্রাধান্য দেয়, এর উপরে ভিত্তি করে বৃহত্তর প্রেক্ষাপটকে আলোচনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়ে ওঠে। আর দেখো, যেহেতু এই পদ্ধতি অনেক বেশি পরিমাণগত তথ্যকে প্রাধান্য দেয়, ইমোশনস, ভ্যালু, মোরালিটি এগুলো যেহেতু খুব বেশি এখানে প্রাধান্য পায় না, তাহলে পরিমাণগত পদ্ধতিতে কিন্তু অনেক সুনির্দিষ্ট ফলাফল গ্রহণ করা সম্ভব। এই পদ্ধতির মধ্যে দিয়ে সিস্টেমেটিক এবং গোছানো ফলাফল কিন্তু উঠে আসে, অর্থাৎ খুব বেশি হেরফের হওয়ার কথা নয় এক্ষেত্রে যে ফলাফল এর বাস্তবায়ন ঘটবে। কিন্তু ঘন ঘন ব্যক্তি জীবনকে প্রভাবিত করে এই ধরনের সাবজেক্টিভ ওরিয়েন্টেশনের রিফ্লেকশন গুলো গুণগত গবেষণার মধ্যে দিয়ে বিশ্লেষণ করা অনেক বেশি সহজ হয়ে ওঠে। আমরা এখানে দেখে নেব, দেখো পরিমাণগত গবেষণার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথমে দেখো বলছে সংখ্যাসূচক তথ্য। সংখ্যাসূচক মানে কোয়ান্টিটেটিভ, যেগুলো নিউমেরিক্যাল ডেটার উপরে ভিত্তি করে হয়। অর্থাৎ পরিমাণগত গবেষণা সেই সমস্ত তথ্যগুলিকে প্রাধান্য দেয় যেখানে সংখ্যাগত তথ্যের গুরুত্ব রয়েছে, নিউমেরিক্যাল ডেটা। এই নিউমেরিক্যাল ডেটা যত বেশি প্রয়োগ করা যাবে তত কিন্তু তার ক্ল্যারিফিকেশন বেশি। সুতরাং ক্ল্যারিফিকেটিভ ওয়েতে যদি কোনো বিষয়কে বুঝতে হয়, কোনো বিষয় সম্বন্ধে ধারণা পেতে হয়, তাহলে কিন্তু পরিমাণগত গবেষণা অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ এই পদ্ধতির মধ্যে দিয়ে সংখ্যাকে স্টাডি করা যায়। সুতরাং যে গবেষণায় সংখ্যা কেন্দ্রিক বিষয়গুলোর কে গুরুত্ব দেওয়া হতে পারে, বা যেগুলো ধরো এজ, সেক্স, বা ধরো তোমার তুমি মানি, এগুলোকে নিয়ে স্টাডি করছো, এগুলোতে ক্ষেত্রে কিন্তু সংখ্যাগত বিশ্লেষণ ফুটে ওঠে। যেমন ধরো এজের ক্ষেত্রে বলা যেতে পারে, এজ, এটা ব্যক্তির এজ কত, স্পেসিফিক সংখ্যার মধ্যে দিয়ে সে তার এজকে বোঝাতে পারে। আবার অর্থের ক্ষেত্রে অর্থের যে ভ্যালু, অর্থের যে মানদণ্ড, অর্থের যে যে পরিমাণ, সেটা কিন্তু সংখ্যাতাত্ত্বিক ওয়েতে বোঝা সম্ভব। হলো নির্দিষ্ট ডেস্কটপ বা ফোন, এটা নির্দিষ্ট প্রাইস রয়েছে, তাহলে প্রাইসটা কিন্তু সংখ্যাতাত্ত্বিক, অর্থাৎ নির্দিষ্ট স্পেসিফিক প্রাইসটাকে ক্ষেত্রে বোঝা সম্ভব হয়ে ওঠে। সেজন্য বলছে সংখ্যা সূচক তথ্য।
আর কি বলছে উদ্দেশ্য, কি বলছে উদ্দেশ্য, এই যে পরিমাণগত গবেষণা যে উদ্দেশ্য, এই পরিমাণগত গবেষণা অনেক বেশি বস্তু কেন্দ্রিক বিষয়গুলোকে প্রাধান্য দেয়। বস্তু কেন্দ্রিক মানে, বস্তু কেন্দ্রিক মানে হচ্ছে যার উপরে ভিত্তি করে বস্তুগত তথ্য সংগ্রহ করা সম্ভব। তাহলে একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে এখানে বিষয় বেসিক্যালি কোন বিষয়টাকে দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে বস্তুগত পরিমাণগত তথ্যের মধ্যে দিয়ে বা পরিমাণগত গবেষণার মধ্যে দিয়ে বস্তুগত উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন অনেক বেশি সহজ হয়। কিন্তু গুণগত গবেষণার ক্ষেত্রে কি দেখি, বিষয়গত অনেক বেশি, বিষয়গত মানে সাবজেক্টিভ বিষয়গুলো এখানে প্রাধান্য বেশি পায়। সুতরাং উদ্দেশ্য যখন নিয়ে আমরা আলোচনা করব তখন কি বলবো, যে পরিমাণগত গবেষণা আমরা কি দেখছি, পরিমাণগত গবেষণা অনেক বেশি অবজেক্টিভ, অর্থাৎ এখানে ব্যক্তির ইমোশনস, ভ্যালু, মোরালিটি এগুলো খুব বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব পায় না। 3 নম্বর কি দেখব, 3 নম্বর দেখব যে আকার, সাইজ, অর্থাৎ দেখো পরিমাণগত গবেষণা যেহেতু নিউমেরিক্যাল ডেটাকে নিয়ে স্টাডি করে, এই নিউমেরিক্যাল ডেটাকে নিয়ে স্টাডি করতে গিয়ে তারা কি দেখছে, তারা দেখছে যে এটা একটা বৃহত্তর অঞ্চল জুড়ে স্টাডি করে। অর্থাৎ এই পদ্ধতির মধ্যে দিয়ে যদি আমি বৃহত্তর তথ্য না সংগ্রহ করতে পারি, তাহলে তার বিশ্লেষণ থেকে যথার্থ ফলাফল এর বাস্তবায়ন ঘটানো সম্ভব নয়। তাহলে যথার্থ ফলাফলের বাস্তবায়ন যদি ঘটাতে হয়, তাহলে কিন্তু কি করতে হবে, তাহলে কিন্তু সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ পরিমাণগত গবেষণাকে নিয়ে ধরো তুমি একটা গ্রামে সার্ভে করতে গেছো, গ্রামের মানুষদের 5 বছরে ধরো ধরো কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্পে তার সেখানকার গ্রামাঞ্চলে কি পরিবর্তন হয়েছে শিক্ষা ক্ষেত্রে, গ্রামের মহিলাদের অন্তর্ভুক্তি ঘটেছে কিনা, এই নিয়ে তুমি স্টাডি করতে গেছো। একটা গ্রামে ধরো 500 পরিবার আছে, তাহলে 500 পরিবারের মধ্যে তুমি ধরো স্যাম্পল সাইজ নিয়েছো 5টা, তাহলে এই যে 5টা স্যাম্পল সাইজ নিয়েছো, এর উপরে ভিত্তি করে তুমি যে গবেষণা করবে, এটা কিন্তু যথার্থ চিত্রকে রিপ্রেজেন্ট করতে পারবে না। অর্থাৎ আদৌ কন্যাশ্রী প্রকল্প গ্রামাঞ্চলের মানুষদের জন্য ফলদায়ক হলো কিনা, গ্রামের মহিলাদের শিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্তি ঘটলো কিনা, এই 5টা স্যাম্পলের উপরে ভিত্তি করে তোমার স্টাডি করা সম্ভব হবে না। তাহলে তোমাকে নমুনার আকার বাড়াতে হবে। যত বেশি সংখ্যক নমুনাকে আমি এর মধ্যে ইনকর্পোরেট করতে পারবো, তত কি হবে, তত সেখান থেকে যে উদ্দেশ্য বা যে ফলাফল ড্রন করা হবে সেটা অনেক বেশি জাস্টিফাইড হবে। তাহলে ফর দ্য জাস্টিফিকেশন অফ effect, justification of conclusion, if you want to draw, then you have to pay attention on more systematic orientation of data collections. That means more volume of data, সংখ্যা কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ তাহলে এই 500 জনের মধ্যে আমাকে মিনিমাম 100 জনের উপর স্টাডি করতে হবে, তবে কিন্তু 20% দামে আমি নেব ধরো, তবে কিন্তু কি হবে, তবে তার কিন্তু যথার্থ বিশ্লেষণ সম্ভব হয়ে উঠবে। আর কি বলছে স্ট্রাকচার মেথড, তাহলে স্ট্রাকচার কেন বলছে, কারণ পরিমাণগত পদ্ধতি অনেক বেশি সিস্টেমেটিক, এই পদ্ধতি অনেক সিস্টেমেটিক ওয়েতে বাস্তবায়িত হয়। এক্ষেত্রে অবজেক্টিভিটি প্রাধান্য পায়, এখানে স্ট্রাকচার কোশ্চেনিয়ারের ব্যবহার লক্ষ্য করা যায়, এখানে ক্লোজ এন্ডেড কোশ্চেনস এর ব্যবহার লক্ষ্য করা যায়, তারপরে কতগুলো নির্দিষ্ট রুলস রেগুলেশনস এর উপরে ভিত্তি করে কাজ করে, এবং যেহেতু এটা একটা সিস্টেমের উপরে ভিত্তি করে সব দিক বিচার বিবেচনা করে বাস্তবায়িত হয় বলে বলা হয়ে থাকে যে স্ট্রাকচারাল মেথড। কারণ এই ধরনের গবেষণা প্রক্রিয়া অনেক বেশি সুগঠিত, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যার জন্য স্পষ্টভাবে নিজেকে উপস্থাপিত করে। তারপরে কি বলছে সাধারণীকরণ যোগ্যতা, সাধারণীকরণ বা জেনারেলাইজেশনে কি বলছে, এই যে জেনারেলাইজেশনের কথা যখন বলা হচ্ছে, জেনারেলাইজেশন মানে হচ্ছে
পরিমাণগত পদ্ধতির মধ্যে দিয়ে যে ফলাফল এর বাস্তবায়ন ঘটানো হবে সেটা কিন্তু অনেক বেশি জেনারেল অ্যাটমসফিয়ার ওরিয়েন্টেড। অর্থাৎ মানে ধরো এমন একটা বিষয়ে ফলাফলকে বাস্তবায়ন ঘটানো হলো যেটা ম্যাক্সিমাম জায়গার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ম্যাক্সিমাম জায়গার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং তার সাধারণীকরণের নেচারটা সমাজে বারবার করে রিফ্লেক্টেড। সুতরাং সাধারণীকরণ যোগ্যতার বিষয়টা কিন্তু পরিমাণগত গবেষণাটা খুব তাৎপর্যপূর্ণ দিক। পরিমাণগত গবেষণা কি বলছে যে এই ধরনের যে সাধারণীকরণগুলো করে থাকে সেটা কার উপরে ভিত্তি করে করে? এই সাধারণীকরণগুলো সে বাস্তবায়িত করে নমুনার উপরে ভিত্তি করে। অর্থাৎ যত বেশি স্যাম্পল তুমি ড্র করতে পারবে, যত বেশি তথ্য তুমি সংগ্রহ করতে পারবে, তার উপরে ভিত্তি করে কি হবে? তার উপরে ভিত্তি করে তুমি কিন্তু স্ট্রাকচার ওয়েতে যেমন বাস্তবায়িত করবে গবেষণাকে, তেমনি তার সাধারণীকরণটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। অর্থাৎ সমস্ত ধরনের মানুষের কাছে কোথাও না কোথাও অ্যান্সারটা একই রকম মনে হয়েছে, ফলাফলটা একই রকম মনে হয়েছে। তারপরে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের অ্যাসপেক্ট। তাহলে এই যে চ্যাপ্টারিয়াল অ্যাসপেক্টটা তুমি দেখছো, এটাতে কি বলছে? এটাতে বলা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, মানে পরিমাণগত আর হচ্ছে যে গুণগত, এই দুটোর মধ্যে আমরা কিছু পার্থক্য দেখে নেব, তাহলে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন দেখো প্রথমটা কি বলছে? ডেটা টাইপ, তথ্যের ধরন। কোয়ান্টিটেটিভ গবেষণা ক্ষেত্রে আমরা কি ধরনের ডেটা দেখছি? নিউমেরিক্যাল ডেটা, অর্থাৎ যে তথ্যগুলোকে সংখ্যার মধ্যে দিয়ে বাস্তবায়িত করা সম্ভব। আর গুণগত গবেষণার ক্ষেত্রে আমরা কি দেখছি? নন নিউমেরিক্যাল ডেটা। তাহলে নিউমেরিক্যাল ডেটা কোনগুলো? যেমন তোমাদেরকে এক্সাম্পল দিলাম, যেমন ধরো এজ, মানি, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল। আর নন নিউমেরিক্যাল কোনগুলো? নন নিউমেরিক্যাল হচ্ছে ভ্যালু, মোরালিটি, ইমোশনস, এগুলো হচ্ছে নন নিউমেরিক্যাল। এগুলোকে কিন্তু কখনোই সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ তুমি বলতে পারো না তোমার ধরো মায়ের যে স্নেহ, মায়ের যে সন্তানের প্রতি স্নেহ, সেটাকে কি আমি মেজার করতে পারি? হ্যাঁ, 100%, 200%, 150, 121 তো মেজার করা যায় না। ঈশ্বরের প্রতি তোমার যে শ্রদ্ধা, সেটাকে আমি মেজার করতে পারি? 50% নয়, তা তো নয়। তাহলে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালু বা ইমোশনসকে কিন্তু কখনোই কোয়ান্টিটিতে রিফ্লেক্ট করা যায় না। এটাতে জেনারেল বলছে নন নিউমেরিক্যাল, কারণ ব্যক্তির যে ইমোশনাল অ্যাসপেক্ট, এই ইমোশনাল অ্যাসপেক্টের উপরে খুব বেশি কোয়ান্টিটেটিভ গবেষণা গুরুত্ব দেয় না, তার উপরে গুরুত্ব দেয় কোয়ালিটেটিভ গবেষণা। তারপরে কি বলছে? 2 নম্বর হচ্ছে দেখো, একটু আগে আলোচনা করছিলাম যেটা অবজেক্টিভিটি, বস্তুতান্ত্রিকতা। এই যে অনেক বেশি অবজেক্টিভ রিফ্লেকশন, এই অবজেক্টিভ রিফ্লেকশনটা কোয়ান্টিটেটিভ গবেষণার ক্ষেত্রে বেশি অবজেক্টিভ ওরিয়েন্টেড। অর্থাৎ রিফ্লেকশনটা অনেক বেশি ক্লোজ টু, অর্থাৎ কার্যকারণের মধ্যে যে সম্পর্ক, তা অনেক বেশি বাস্তবায়িত হয় ক্ষেত্রে। সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভিটি রিফ্লেকশন সব থেকে বেশি। অর্থাৎ সব জিনিসগুলোর পেছনে একটা যুক্তির দৃষ্টিকোণ রয়েছে। তাই অবজেক্টিভ রিফ্লেকশনটা কিন্তু কার আন্ডারে চলে যাবে? সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভের আন্ডারে চলে যাবে। আর কোয়ালিটেটিভের আন্ডারে কি আসছে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে যেখানে ব্যক্তি তার ইমোশনস, আবেগ প্রাধান্য পায়। অর্থাৎ যে ধরনের গবেষণা ব্যক্তি কেন্দ্রিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে, সেগুলোকে তখন বলা হয়ে থাকে সাবজেক্টিভ। তাহলে অবজেক্টিভিটি আন্ডার আমরা কি পেলাম? একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে সাবজেক্টিভ। ধরো এজ বা ধরো অর্থ, তাহলে অর্থের ইম্প্যাক্ট, অর্থ যত বেশি প্রদান করেছে তার উপর ভিত্তি করে ধরো নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজটা, একটা ব্রিজ ধরো
একটা ব্রিজ তৈরি হবে, ব্রিজটা কমপ্লিকেট বাস্তবায়িত হচ্ছে। তাহলে ব্রিজের বাস্তবায়ন ঘটানোর জন্য কিন্তু একটা অবজেক্টিভ ওয়েতে দেখি কি দেখবো, অবজেক্টিভ ওয়েতে দেখবো যে সেখানে যথার্থ পরিমাণে অর্থের প্রয়োজন হয়েছে এবং নির্দিষ্ট মালিক পক্ষ বা ধরো সরকার সেক্ষেত্রে কিন্তু সেই অর্থের যোগান ঘটিয়েছে, যার ফলস্বরূপ দেখা গেল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজটা তৈরি হয়ে গেছে। তাহলে অনেক অবজেক্টিভ এক্সপ্লানেশন এক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে কত অর্থ যে ব্যয় হলো তার কিন্তু প্রকৃত ব্যাখ্যা দেওয়া সম্ভব, কিন্তু যখন আমরা এটাকে কোয়ালিটেটিভে আলোচনা করব, সাবজেক্টিভ ওয়েতে আলোচনা করব, তখন কিন্তু তার কখনোই তোমার এই ধরনের সংখ্যাগত ব্যাখ্যা উপস্থাপন হবে না। সন্তানরা পিতামাতার বক্তব্য, পিতামাতার কথা মেনে নেয়, কিন্তু কতটা মেনে নেয় আর কতটা মেনে নেয় না, কোন কোন জায়গায় সে দায়বদ্ধতা, কোন কোন জায়গায় দায়বদ্ধতা নয়, এটাকে কিন্তু সংখ্যা দিয়ে বোঝানো যাবে না। এটাকে কিন্তু ব্যক্তির পারসেপশন দিয়ে বুঝতে হবে। একজন রিসার্চ কতটা এমপ্যাথেটিক, কতটা সিম্প্যাথেটিক, কতটা হারমিনিউটিক্যাল ওয়েতে, কতটা ভাস্টেন ওয়েতে তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে পারবে, এটা কিন্তু অনেক বেশি গুণগত গবেষণা কেন্দ্রিক বিষয়গুলোর কেন্দ্র করে প্রাধান্য দিচ্ছে। তারপরে দেখো, তারপরে বলছে রিসার্চ ডিজাইন। এই রিসার্চ ডিজাইনটা আমাদের দেখো, রিসার্চ ডিজাইনটা কোয়ান্টিটেটিভ ক্ষেত্রে কি বলছে, হচ্ছে কাঠামোগত, অর্থাৎ ডিজাইন অফ রিসার্চ ইজ solely constructed, structural। ধরো ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ারের উপরে ভিত্তি করে তুমি গুণগত নয় পরিমাণগত গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে পেরেছ। তাহলে যখনই আমি ক্লোজ এন্ডেড কোশ্চেন বলবো, ক্লোজ এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে যে ধরনের গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে তথ্যের উপরে খুব বেশি গবেষকের নিয়ন্ত্রণ থাকে না, ক্লোজ এন্ডেড। অর্থাৎ এখানে কিন্তু গবেষক কি করছে, গবেষক আগে থেকে প্রি প্ল্যান স্ট্রাকচার ব্যবহার করছে, সেই স্ট্রাকচারের উপরে ভিত্তি করেই সে কিন্তু তথ্য সংগ্রহ করে করছে, সেজন্য বলছে স্ট্রাকচার। অর্থাৎ তুমি কি কোশ্চেন করবে, কতগুলো কোশ্চেন করবে, কি ধরনের প্রশ্নের উত্তর সেখানে সাজাবে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্ট্রাকচারাল। 3 নম্বর কি বলছে, এই ক্ষেত্রে পয়েন্টটা বলছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে, ফ্লেক্সিবল হচ্ছে দেখো গুণগত গবেষণা যেহেতু আবেগতাড়িত, আবেগপ্রবণ, ইমোশনস, তারপরে তোমার ধরো ভ্যালুজ, মোরালিটি, এগুলোকে গুরুত্ব দেয়, তাহলে অনেক বেশি ফ্লেক্সিবল ওয়ে। ধরো তুমি এমন কোনো প্রশ্ন করেছো, ব্যক্তিকে মুখোমুখি সাক্ষাৎকার নিচ্ছ, এমন কোনো প্রশ্ন করেছো তার তার ইমোশনাল, তার ধরো আবেগ, তার খুব সেন্টিমেন্টকে ঘা দিচ্ছে, বা ধরো সে খুব শাই ফিল করছে, ধরো তার তার বিবাহিত জীবন বা তার ব্যর্থ জীবন নিয়ে তুমি একটা কোনো কোশ্চেন করে ফেলেছো, দেখা যাচ্ছে সে সেটা বলতে তুমি সেটা হেজিটেট ফিল করছো, তাহলে অনেক সময় কি করে, তখন কিন্তু গবেষক সেই প্রশ্নটাকে পরিবর্তন করে অন্য প্রশ্নে যায়, বা সেটাকে অন্য ঘুরিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, যাতে সে সেটাকে অনেক সচ্ছল ভাবে বলতে পারে, যাতে সে হেজিটেট ফিল করতে না পারে। তাহলে এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা কি বলছে, এই প্রেক্ষাপটটা হচ্ছে ফ্লেক্সিবল। এটা কিন্তু পরিমাণগত গবেষণার ক্ষেত্রে করা যায় না, যেটা গুণগত গবেষণার ক্ষেত্রে করা যায়। তারপরে কি, ডেটা কালেকশনস মেথড। এই যে তথ্য সংগ্রহের যে পদ্ধতি, তথ্য সংগ্রহের পদ্ধতি দেখো কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কোন কোন মেথড নিয়ে আমরা, সার্ভে মেথড, কোশ্চেনিয়ার, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট। সার্ভে মেথড সব সময় কিন্তু এটা বৃহত্তর প্রেক্ষাপটকে প্রাধান্য দেয়। তার মানে সার্ভে মেথডে বৃহত্তর গবেষণার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং সার্ভে মেথডের উপরে ভিত্তি করে দেখো আমাদের ভারতীয় সমাজে জনগণনাও কিন্তু বাস্তবায়িত হয়। অর্থাৎ দেখো কিভাবে এটা এত
বৃহৎ একটা দেশের সমস্ত ব্যক্তির হাউস হোল্ড সার্ভে হচ্ছে, অর্থাৎ বৃহত্তর অঞ্চল জুড়ে সার্ভে, এবং তার কোয়ান্টিটেটিভ ডেটা তোলা হচ্ছে, তাহলে সার্ভে মেথড কিন্তু কার আন্ডারে চলে যাবে? ডেফিনেটলি কোয়ান্টিটেটিভ আন্ডারে যাবে। কোশ্চেনিয়ার, তাহলে এই যে কোশ্চেনিয়ার টুল, এই কোশ্চেনিয়ার টুল কিন্তু ডেটা কালেকশনের ক্ষেত্রে হুবহু বা বহুল প্রচলিত হয় পরিমাণগত গবেষণায়, কারণ এক্ষেত্রে স্ট্রাকচারড ওয়েতে কোশ্চেন করা হয় এবং ক্লোজ এন্ডেড কোশ্চেনের অপশনস থাকে, অর্থাৎ ব্যক্তিকে ধরো তুমি একটা কোশ্চেন করে তুমি কোন ধরনের খাবার খেতে পছন্দ করো, চারটে অপশনস দিয়ে দিয়েছো, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টেম্পোরারি, কন্টিনেন্টাল, এরকম অপশন দেওয়া রেখেছে। তুমি ধরো এবার তাকে কি করতে হবে? তাকে চুজ করতে হলে এই চারটের মধ্যে থেকেই চুজ করতে হবে, তার বাইরে কোনো কিছু সে লিখতে পারলো না। তাহলে চারটের মধ্যে চুজ করলে তোমার পক্ষে কিন্তু ডেটাটাকে প্রসেস করা অনেক বেশি সিস্টেম্যাটিক হবে। তাহলে এই যে সিস্টেম অফ এই যে ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ারের ব্যবহার, ক্লোজ এন্ড কোশ্চেন দিয়ে স্ট্রাকচারড ওয়েতে কোশ্চেনের যে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এর প্রয়োগ কোথায় পাবো? কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর কি? এক্সপেরিমেন্ট। যদিও সোশ্যাল সায়েন্সে এক্সপেরিমেন্টের ল্যাবরেটরি বেস এক্সপেরিমেন্টের সংখ্যা খুবই কম, তাহলেও এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু কার আন্ডারে চলে যায়? কোয়ান্টিটেটিভের আন্ডারে। তাহলে এই যে কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে মেথড যেমন ডিফারেন্ট হয়, ভাইস ভার্সা ঠিক তেমনই দেখো কোয়ালিটেটিভের ক্ষেত্রেও মেথড কিছু আছে যেগুলো ডিফারেন্ট। যেমন ধরো ইন্টারভিউ ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে, দুজন ব্যক্তি, একজন যে ইন্টারভিউ দিচ্ছে আর যে ইন্টারভিউ নিচ্ছে, দুজনে ধরো মুখোমুখি বসে আছে, তাহলে এক্ষেত্রে ফেস টু ফেস ইন্টারভিউর মধ্যে দিয়ে শুধুমাত্র কোশ্চেন জানা যায় না, কোশ্চেনের সাথে সাথে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স, এগুলো সব বোঝা সম্ভব হয়ে ওঠে। আর কি? আর হচ্ছে দেখো অবজারভেশন, আর লাস্টে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন বা ধরো এফজিডি মেথড। এই যে অবজারভেশনের কথা বলছে, অবজার্ভ করা, দেখা, পর্যবেক্ষণ, পরিমাণগত গবেষণায় নয়, গুণগত গবেষণায়। দেখো কি বলছে, যে পর্যবেক্ষণটা অনেক বেশি সাবজেক্টিভ ওরিয়েন্টেড হয়, সেটা যদি আবার পার্টিসিপেশন অবজারভেশনে আমরা চলে যাই, তাহলে ব্যক্তি কি করে? অবজারভেশন করে দেখার চেষ্টা করে কিভাবে ঘটনার বাস্তবায়ন ঘটছে। ধরো কোনো একটা জায়গায় তুমি কোনো পুজোকে দেখতে গেছো, কোনো নির্দিষ্ট একটা পুজো হয়তো সেখানে হচ্ছে, তো তুমি অবজার্ভ করছো যে কিভাবে পুজোটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছে। তুমি ধরো লিখবে, কোনো একটা তথ্য লিখবে, আর্টিকেল লিখবে, তুমি ধরো দুর্গাপুজোর উপরে স্টাডি করছো, তো দুর্গাপুজো 4 দিনের যে প্রসেস অফ ওরিয়েন্টেশন, যে পুরোহিতের যে যেভাবে মন্ত্র উচ্চারণ, কি ধরনের মন্ত্র এবং তার যে স্রোতগুলো, এগুলো তুমি কিন্তু দেখার চেষ্টা করো, অবজার্ভ করার চেষ্টা করছো। তুমি দেখছো সিচুয়েশনসটাকে, কোন ধরনের পরিস্থিতিতে কোন কোন বিষয়গুলো অ্যাপ্লিকেবল, এগুলো কিন্তু অবজারভেশনের মধ্যে দিয়ে উঠে আসে। আর কি দেখলাম? আর দেখছি এফজিডি। এফজিডি হচ্ছে ফোকাসড গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশনটা কি? দেখো ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে যখন একটা নির্দিষ্ট বিষয়ের তথ্য একই ধরনের রেসপন্ডেন্টের কাছ থেকে যখন তোলা হয়, তখন ব্যক্তি ফোকাস গ্রুপ ডিসকাশন মেথডকে অ্যাপ্লাই করে। ধরো স্কুল এডুকেশনের ইম্প্যাক্ট তুমি আনতে চাইছো, যেটা স্কুল এডুকেশন, ঠিক আছে, নতুন নতুন কয়েকটা চ্যাপ্টার ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে, এই চ্যাপ্টারগুলোকে কিভাবে স্টুডেন্টরা অ্যাকসেপ্টেন্স নিচ্ছে, কিভাবে তাদের কাছে তাদের গুণগ্রাহী হচ্ছে কিনা, বা তাদের উপরে বার্ডেন হয়ে গেল কিনা, এই সংক্রান্ত তথ্য জানার জন্য তুমি স্কুলে গেলে, এবং তুমি ধরো ওয়ান টু ওয়ান ব্যক্তিকে না জেনে, ধরো তুমি কি করলে, একটা নির্দিষ্ট ক্লাসরুমের 20 জন স্টুডেন্টকে তুলে নিলে, এই 20 জন স্টুডেন্টের কাছ থেকে আমি এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে জানবো, অর্থাৎ এই 20 জন স্টুডেন্ট কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন, এই নির্দিষ্ট গ্রুপটা কি ফলো করা হবে,
যে তাদের কাছ থেকে তথ্য পাবো সেটাই কিন্তু গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে এই যে ফোকাস গ্রুপ ডিসকাশন, এই ফোকাস গ্রুপ ডিসকাশন থেকে খুব অল্প সময়ে কিন্তু অনেক কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটা উঠে আসে, অনেক অনেক ইমোশনাল রিফ্লেকশন গুলো ফুটে আসে, ব্যক্তির সঙ্গে ব্যক্তির আলোচনা, ক্রস কানেকশন, ক্রস কমিউনিকেশনের উপর ভিত্তি করে একটা বৃহত্তর প্রেক্ষাপট কেন্দ্রিক তথ্য এক্ষেত্রে উঠে আসা সম্ভব হয়ে ওঠে। আর কি বলছে, আর বলছে যে অ্যানালিসিস, তার মানে এই যে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ কোনগুলো, কোয়ান্টিটেটিভের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ কি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, কোয়ালিটেটিভের থিমেটিক আর কন্টেন্ট অ্যানালিসিস। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর ক্ষেত্রে দেখানো হচ্ছে যে কিভাবে ডেটা প্রসেস করা হয় স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে, অর্থাৎ যে সংখ্যাতাত্ত্বিক তথ্য তুমি পেয়েছো, তোমার তুমি তার পার্সেন্টেজ ওরিয়েন্টেশন ব্যাখ্যা করতে যাচ্ছ, কত শতাংশ ব্যক্তি ওই নির্দিষ্ট গ্রামে শিক্ষিত, কত শতাংশ ব্যক্তি সরকারি কাজ করে, কত শতাংশ ব্যক্তি ওই নির্দিষ্ট গ্রামে চাষবাসের সাথে যুক্ত। তাহলে এগুলো দেখো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। তুমি ধরো ওই গ্রামে ধরো 50 জন ব্যক্তি থাকে, তাহলে নির্দিষ্ট গ্রামটা তুমি 50টা ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করেছো এবং তোমার কাছে গ্রামে 50টা ব্যক্তির পুরো চিত্র তোমার কাছে স্পষ্ট, বা 500টা তুমি ধরো সার্ভে করতে হোক, যেখানে যত সার্ভে করেছো, তাহলে এই যে কোয়ান্টিটেটিভ ডেটাটা তোমার উঠে আসবে, সেটাকে পপুলেশনের অ্যাসপেক্টে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করলে অনেক বেশি পার্সেন্টেজ ওরিয়েন্টেড ডেটা, অনেক বেশি রিফ্লেকটিভ কোডিং বেস ডেটা তুমি খুঁজে পাবে। তারপরে বলছে থিমেটিক আর কন্টেন্ট অ্যানালিসিস। থিমেটিক এবং কন্টেন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে কি হয়, কোনো নির্দিষ্ট বিষয়, অর্থাৎ এক্ষেত্রে ডিলিং উইথ দ্য সেকেন্ডারি ডেটা, সেকেন্ডারি ডেটার উপরে স্টাডি করা হয়। কন্টেন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে কোনো লেখাপত্র ধরো তুমি পড়ছো, কোনো আর্টিকেল পড়ছো, ধরো এই গ্রামটাতে নির্দিষ্ট গ্রামে সার্ভে করতে যাওয়ার জন্য তুমি তো একটা সেই সংক্রান্ত একটা আর্টিকেল পড়ে গেলে, বা সেই সংক্রান্ত গ্রামের সমস্যা নিয়ে কি লেখাপত্র রয়েছে সেটা তোমাকে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা জ্ঞান সরবরাহ করলো। বা কন্টেন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে তুমি ধরো সেই নির্দিষ্ট স্পেসিফিক পেপার কাটিংটা তার উপরে ভিত্তি করে তুমি দেখানোর চেষ্টা করছো কিভাবে গ্র্যাজুয়ালি একটা নির্দিষ্ট অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। তারপরে কি বলছে, তারপরে যে স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজের ক্ষেত্রে কি দেখছি আমরা, লার্জ স্যাম্পল সাইজ। আর গুণগত গবেষণার ক্ষেত্রে স্যাম্পল সাইজ হচ্ছে স্মলার, ছোট, অর্থাৎ পরিমাণগত গবেষণার ক্ষেত্রে স্যাম্পল সাইজ বড় এবং গুণগত গবেষণার ক্ষেত্রে স্যাম্পল সাইজ হচ্ছে ছোট। সুতরাং এই যে স্লাইডটা, এই স্লাইডটার মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে পরিমাণগত এবং গুণগত গবেষণার মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলোর মধ্যে থেকে দেখো বৈশিষ্ট্যগত দিকগুলো আসবে। এক একটা স্পেসিফিক ওরিয়েন্টেশনের পার্থক্যে তোমরা কিন্তু এটাকে বৈশিষ্ট্যের মতো করে বিশ্লেষণ করতে পারো। তারপরে দেখো, তারপরে যে বিষয়টা এখানে রয়েছে, এই স্লাইডে আমরা দেখবার চেষ্টা করব যে পরিমাণগত গবেষণা কোন কোন ধাপের মধ্যে দিয়ে এগিয়ে চলে। ফার্স্ট কি বলছে, ফর্মুলেশন ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ, প্রবলেম ফর্মুলেট করতে। তো অর্থাৎ এমনি এমনি তো গবেষণা হবে না, তাহলে গবেষণার জন্য আমাদের কি লাগবে, গবেষণার জন্য নির্দিষ্ট সমস্যা লাগবে, ধরো যে বিষয়টা তুমি দেখাতে চাইছো বা যে ইস্যুটাকে অ্যাড্রেস করতে চাইছে, তাহলে যে ইস্যুটাকে দেখানো বা অ্যাড্রেস করার কথা বলা হচ্ছে তাহলে সেটা সমস্যা, তাহলে সমস্যাটাকে বাস্তবায়ন করাতে হবে। সমস্যাটাকে তুলে ধরার জন্য কিন্তু কোয়ান্টিটেটিভ গবেষণার একটা প্রেক্ষাপট রয়েছে। ধরো দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে না বিগত 3 মাস ধরে, সমস্যার ব্যাপার একটা। গ্রামের মানুষরা তারা ধরো ওই নির্দিষ্ট টাকাটার উপরে ভিত্তি করে টুকিটাকি জিনিসপত্র কিনতে পারে, সরকার এখনো সেই জায়গাগুলোতে টাকা পয়সা পাঠায়নি। তাহলে প্রবলেম বা সমস্যাকে না হাঁটলে
গুণগত গবেষণার ধাপকে বাস্তবায়িত করা সম্ভব নয়। কাকে নিয়ে স্টাডি করবে? তোমার যদি কোনো প্রবলেম থাকে না থাকে, যদি কোনো রিসার্চ টপিক না থাকে। তারপরে কি কনসেপচুয়ালাইজেশন ইন কোয়ান্টিটেটিভ ইনকোয়ারি। কনসেপচুয়ালাইজেশন, ঘটনা কেন্দ্রিক হতে হবে, অর্থাৎ সেটাকে কিন্তু কনসেপ্টের মধ্যে সাজিয়ে ব্যাখ্যা করতে হবে, এমন ভাবে ব্যাখ্যা করলাম কেউ বুঝতে পারলো না। অর্থাৎ লেখাটার মধ্যে একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে, কি বলতে চাইছি, স্পষ্টতা, সেই নির্দিষ্ট প্রেক্ষাপট, তাহলে এগুলো কিন্তু কনসেপচুয়ালাইজেশনের আন্ডারে আসছে। আর 3 নম্বর পর কি বলছে? 3 নম্বর বলছে যে টাইপস অফ ভেরিয়েবলস এন্ড মাদার মিউচুয়াল রিলেশনশিপ। তাহলে এই তাদের যে মিউচুয়াল রিলেশনশিপ, ভেরিয়েবলস গুলোর যে রিলেশনশিপ, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক, বা একটা ঘটনার সাথে অনেকগুলো ঘটনার সম্পর্ক। তাহলে এর মধ্যে কিছু রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিছু রয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, এগুলোকে স্টাডি করার প্রয়োজন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সেই ধরনের ভেরিয়েবলস গুলো যেগুলো কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। যেমন ধরো এজ, বয়স। বয়সের যে যে ভেরিয়েবলস বা চলো একটা কথা বলবো, বয়স কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। বয়সের উপরে কোনগুলো ডিপেন্ডেন্ট? বয়সের উপর ভিত্তি করে এডুকেশন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, এগুলো কিন্তু অনেক বেশি প্রাধান্যশীল। সুতরাং আমরা কি পেলাম? আমরা দেখলাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চ, এখানে আমরা কি পেলাম? প্রথমে প্রবলেমকে দেখবো, প্রবলেম ফর্মুলেশনস। সেকেন্ড কি দেখছি? কনসেপচুয়ালাইজেশন ইন কোয়ালিটেটিভ ইনকোয়ারি। থার্ড হচ্ছে টাইপস অফ ভেরিয়েবলস এন্ড देयर মিউচুয়াল রিলেশনশিপস। খুব ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল একটা স্লাইড হচ্ছে এটা, লেভেলস অফ মেজারমেন্ট। এই যে লেভেলস অফ মেজারমেন্ট তোমরা দেখছো, এই লেভেলস অফ মেজারমেন্টে দেখো চারটে লেভেলের কথা বলা হয়েছে: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, আর একটা হচ্ছে রেশিও। এই চারটে কনসেপ্ট কিন্তু মাথায় খুব ভালো করে রাখবে। যে কোনো গবেষণায় প্রশ্নপত্র বানানোর ক্ষেত্রে বা কোশ্চেনিয়ার বানানোর ক্ষেত্রে এই চারটে শব্দের হুবহু প্রচলন রয়েছে বা প্রয়োগ করতে হবে। এর প্রথম যেটা হচ্ছে, সেটা কি? প্রথম যে পয়েন্টটা যেটা বলছে নমিনাল। নমিনাল মানে হচ্ছে, নমিনালে কি বলছে দেখো, নেম ভেরিয়েবলস। নেম ভেরিয়েবলস অর্থাৎ নমিনাল এর নির্দিষ্ট নামকে আইডেন্টিফাই করে। যে ধরনের গবেষণায় যে কোশ্চেনগুলো থ্রু আমরা আমরা কতগুলো শব্দার্থকে তুলে ধরার চেষ্টা করি, সেগুলো নমিনালের আন্ডারে পড়ে। যেমন ধরো তাকে জিজ্ঞাসা করলে কি রঙের আউটফিট তুমি পরো, তাহলে কি ধরনের আউটফিট যখনই বলবো, আউটফিটটা হচ্ছে ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, কন্টেম্পোরারি, জাপানিজ, এই হোক হোয়াটএভার, যেগুলো বিষয়গুলো থাকলো, সেই আউটফিটটাতে নাম আছে, তাহলে আউটফিটটাকে বোঝাতে হলে সেটা নমিনাল দিয়ে বোঝাবো। বা ধরো কেউ খাবার খেতে ভালোবাসে, বা ধরো সে বললো আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। তুমি কি ধরনের খাবার খেতে বেশি পছন্দ করো? কোশ্চেনটা করেছো, সে বলে আমি বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি, নমিনালে চলে যায়। বা ধরো কাউকে তুমি নমিনাল যদি কোশ্চেন রাখো, তুমি কোনো কোশ্চেন করেছো, তোমার কোন ধরনের খাবার বেশি পছন্দ হয়, তুমি অপশন দিয়েছো বিরিয়ানি ফার্স্ট, সেকেন্ড ধরো দিয়েছো ফ্রাইড রাইস, থার্ড দিয়েছো রুমালি রুটি, চিকেন কষা বা মটন কষা, ফোর্থ দিয়েছো ধরো তোমার নানপুরি, চানা মশলা। এবার ধরো এই চারটে অপশনের মধ্যে থেকে যেমন একটা বেছে নিতে হবে।
তাহলে এই চারটে অপশন, চারটে খাবারকে রিপ্রেজেন্ট করে। নমিনাল স্কেলের ক্ষেত্রে কি দেখলাম, নমিনাল লেভেলস অফ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা সেই সংক্রান্ত বিষয়গুলিকেই মেজার করতে পারবো যেগুলোর সাথে নেম অ্যাসোসিয়েটেড, ভ্যালু অ্যাসোসিয়েটেড, যেগুলোকে নিউমেরিক্যাল নয়। তাহলে ভ্যালু অ্যাসোসিয়েটেড দিকগুলো নমিনাল স্কেলের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়। ধরো এবার ধরো তারপরের যে স্কেলটা, তারপরের স্কেলটা দেখো বলছে অর্ডিনাল স্কেল। অর্ডিনালে আমরা কি পেলাম, অর্ডিনালে দেখো দুটো জিনিস রয়েছে, নেম তো ডেফিনেটলি আছে, তার সাথে কি আছে অর্ডার। তাহলে নামের সাথে আমরা কি যুক্ত হলো, নামের সাথে যুক্ত হয়ে গেল অর্ডার, যুক্ত হয়ে গেল। অর্থাৎ দেখবে কোশ্চেনিয়ার তৈরির ক্ষেত্রে এরকম তুমি অনেক কিছু নোটিস করে তোমরা, যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কত, ধরো যেখানে একটা কতগুলো অপশনস দেওয়া আছে, ধরো পিএইচডি, তারপরে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশন, তারপরে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন, তারপরে দেওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি লেভেল, তারপরে দেওয়া হয়েছে স্কুল লেভেল, মাধ্যমিক লেভেল। তাহলে এগুলোর মধ্যে একটা অর্ডার আছে, অর্ডার মেনটেন করা হচ্ছে, কিন্তু নাম থ্রু রিপ্রেজেন্ট, নাম আছে মানে এগুলোর কোনো না কোনো অর্থ বা মিনিং কে কনভে করে। তাহলে দেখো এবার অর্ডার মানে হচ্ছে ইদার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, সবথেকে হাইয়েস্ট ডিগ্রিকে রাখা হয়েছে উপরে। তাহলে যখন কোনো ব্যক্তিকে গবেষণা করা হবে তখন সে কি করবে, সেই হায়ারার্কি বা এই অর্ডারটাকে উপরে ফলো করবে, যে কোন অর্ডারে এটাকে রাখা হয়েছে সেই অর্ডারের উপরে ভিত্তি করে সে তার টিক মার্কটা দেবে। তাহলে অর্ডিনাল স্কেলে কি পেলাম, যখন কোনো তথ্যকে অর্ডারে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা হয়ে যাবে অর্ডিনাল। তারপরে কি পেলাম, তারপরে হচ্ছে ইন্টারভাল। ইন্টারভালে দেখো খুব মজার জিনিস, দেখো দেখো প্রথমেরটাও আছে, সেকেন্ডেরটাও আর তৃতীয়টা আছে। তাহলে ওখানের মধ্যে নামও আছে, অর্ডারও আছে, এবং কি আছে প্রপোর্শনেট ইন্টারভেল আছে বিটুইন ভেরিয়েবল। ভেরিয়েবলস গুলোর মধ্যে ইন্টারভেল দেওয়া হয়েছে, গ্যাপ দেওয়া হয়েছে। দেখবে সিনেমায় আমরা দেখতে যাই না, সিনেমা মুভি দেখতে গেছো সিনেমা হলে, সিনেমাটা দেখবে 2 ঘন্টার সিনেমা কি ধরো 2.5 ঘন্টার সিনেমা, 1 ঘন্টা 15 মিনিট পরে ধরো তোমাকে একটা ইন্টারভেল দিল। ইন্টারভেল মানে কি, ইন্টারভেল মানে হচ্ছে একটা ব্রেক দেওয়া। তাহলে ইন্টারভেল গবেষণার ক্ষেত্রে ইন্টারভেল মানে ধরো, ইন্টারভেল মানে আমরা কি করি, ইন্টারভেল মানে দেখবে আমরা একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানোর ক্ষেত্রে ইন্টারভেলের প্রয়োগ করি। যেমন ধরো কাউকে তুমি জানতে চেয়েছো তোমার মান্থলি ইনকাম কত, তুমি ধরো অপশন দিচ্ছ 5,000 এক থেকে 10,000, 10,000 এক থেকে 20,000, 20,000 এক থেকে 30,000, 30,000 এক থেকে ধরো 40,000, 40,000 এক থেকে 50,000। তাহলে এগুলো তুমি কি করেছো, এক একটা ইন্টারভেল বার দিয়ে দিয়েছো, কত থেকে কত, কত রেঞ্জের মধ্যে তার ইনকামটা হতে পারে। তাহলে এই যে ইন্টারভেল বার থাকলো, এই যে রেঞ্জ দিয়ে দিল, তাহলে এগুলো হচ্ছে ইন্টারভেল ওরিয়েন্টেড। এর মধ্যে নামও থাকলো, অর্ডারও থাকলো, এবং প্রপোর্শনেট ইন্টারভেলও থাকে। লাস্ট বলছে কি, লাস্ট ইজ টকিং অ্যাবাউট দ্য রেশিও। রেশিওতে আমরা কি পেলাম, রেশিওর মধ্যে আমরা দেখলাম এই চারটে জিনিস রয়েছে, নেমও রয়েছে, অর্ডারও রয়েছে, ইন্টারভেলও রয়েছে, এবং কি বলছে ক্যান লাস্ট কি বলছে অ্যাকোমোডেট অ্যাবসলিউট জিরো। অর্থাৎ এক্ষেত্রে যেই যে ধরো যেটা বললাম অর্থের যে প্যারামিটার, অর্থের প্যারামিটারটা কিন্তু জিরোর উপরে ভিত্তি করে নিজেকে বাস্তবায়িত করে। তাহলে রেশিও সবসময় কিন্তু জিরোর অ্যাসপেক্টে ঘটনাকে দেখে। একটু আগে বলছিলাম কত পার্সেন্টেজ, পরীক্ষায় তুমি কত পার্সেন্টেজ পেয়েছো দেখে, তখন দেখবে এখন দেখবে রেজাল্ট গুলো দেখবে ভালো করে দেখো, রেজাল্ট গুলোর মধ্যে গ্রেড কার্ডের একটা একটা ইন্টারভেল দেওয়া আছে, আবার অর্ডারও দেওয়া থাকে, আবার সংখ্যার মধ্যে দিয়ে তার রিফ্লেকশনও হয়। অর্থাৎ আউট অফ 100 তুমি কত পেয়েছো, বা যারা 4টে তোমার পেপার আছে আউট অফ 400 তুমি কত পেয়েছো, বা 8টা পেপার আছে আউট অফ 800 তুমি কত পেয়েছো। সুতরাং এটা কিন্তু খুব এসেনশিয়াল জিনিস গবেষণা ক্ষেত্রে, প্রশ্নপত্র বাস্তবায়িত করার ক্ষেত্রে লেভেলস অফ মেজারমেন্টকে খুব স্পষ্টভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কি পেলাম? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল এন্ড রেশিও। এবার আমরা দেখে নেব যে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কি কি ধরনের ইরর দেখা যায়, অর্থাৎ ভুল বা ত্রুটি থাকতে পারে। প্রথম ত্রুটি কি বললাম? সিস্টেমেটিক ত্রুটি, অর্থাৎ সিস্টেমটার মধ্যেই ত্রুটি কিন্তু রয়েছে। খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এরা বলতে চাইছে যারা লোক কি করছে, দেখো বলছে ডিজিটাল ওয়েট মেশিন ইউ ইউজ রিডস 85 কিলোগ্রামস। তাহলে দেখো একটা ব্যক্তিকে বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে বা তার আগের ওয়েট দেখে বোঝা যাচ্ছে তার ওয়েট ধরো ম্যাক্সিমাম 70 হবে, কিন্তু যখন তুমি ওটা মেশিনে দেখে তার ওয়েট করতে দেখছো তার ওয়েটটা 85 দেখাচ্ছে। তার চেহারা, তার গড়ন, তার হাইট দেখে ডেফিনেটলি শিওর অ্যাবাউট যে তার এই ওয়েটটা 85 কিলো হবে না। কিন্তু যেহেতু মেশিন একটা সিস্টেমেটিক ওয়েতে দেখাচ্ছে, যদি দেখাচ্ছে 85 কিলো বা 90 কিলো বা 100 কিলো, তাহলে বেশি দেখাচ্ছে বা ধরো আমার হতে কম দেখাচ্ছে, কিন্তু মেশিনটা যেহেতু দেখাচ্ছে সেজন্য বলছে সিস্টেমেটিক এরর। কারণ এই ধরনের মেশিনের যে ধরনের ভুলগুলো হয় এটাকে হ্যান্ডেল করা কষ্টকর, কারণ মেশিনটাকে তুমি তো ছেড়খানি করতে পারছো না, সে একটা মেজারমেন্ট দেওয়ার চেষ্টা করছে। এই রকম প্রসেসে মেশিনের ভুল ডেটাকে ডায়াগনোসিস করা, অ্যানালাইসিস করা কষ্টকর। সেকেন্ড কি হচ্ছে? র্যান্ডম। র্যান্ডম মানে দেখো র্যান্ডম হচ্ছে যেখানে কোনো স্পেসিফিক স্ট্রাকচারাল বাঁধন নেই। প্রবাবিলিটি স্যাম্পলিং এ আন্ডার তো র্যান্ডম আসে। তাহলে র্যান্ডম এরটা কি বলছে? র্যান্ডম এরটা বলছে, দেখো নিচে বলছে we measure the body mass of a child 3 times using the same machine and we get different values each time। অর্থাৎ একটা ব্যক্তির, তুমি ধরো একটা শিশুর ধরো ওজন করছো, ধরো বিভিন্ন সময়ে ওই মেশিনটাই বিভিন্ন তোমার রিডিং দিচ্ছে, বা ধরো তুমি সরি কারোর ব্লাড প্রেশার চেক করছো, ব্লাড প্রেশার মেশিনটা 2 মিনিট 3 মিনিটের অন্তর অন্তর বা 5 মিনিটের অন্তর অন্তর গ্যাপে একই ব্যক্তির অ্যাসপেক্টে ভিন্ন ভিন্ন রেজাল্ট দিচ্ছে। আর ওয়েজ অফ প্রিভেনশন, কি করে প্রিভেন্ট হবে? কি বলছে? উই নিড টু টেক মোর ডেটা, random errors can be detected by statistical analysis and can be minimized by averaging large number of readings। কিছুই না, এবার এখানে ভালো করে তার মানে দেখো এই যে র্যান্ডম মেথডের থ্রু যে ভুলগুলো হয় এটাকে কেন কোয়ান্টিটেটিভ আন্ডারে ফেললো? কারণ র্যান্ডম মেথডটা ব্যক্তির উপর, ইচ্ছার উপর ডিপেন্ড করে না। তাহলে মেশিনের উপর তুমি ধরো ওয়েটটা দেখছো, এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না, মেশিন যেভাবে ওয়েটটা দেবে, তাহলে মেশিন ওয়েটটা যদি বারবার চেঞ্জ করে, একই ব্যক্তির ওয়েট ফ্র্যাকশন অফ সেকেন্ড বা ফ্র্যাকশন অফ মিনিটের ব্যবধানে যদি ভিন্ন ভিন্ন রেজাল্ট দেয়, তাহলে কিন্তু র্যান্ডম এরর চলে আসবে। এরপরে হচ্ছে পরিমাণগত গবেষণার পদ্ধতি। পরিমাণগত গবেষণায় কোন কোন ধরনের পদ্ধতির প্রয়োগ বেসিক্যালি হয়ে থাকে সেটাকে আমরা এই ধরনের স্লাইডে দেখার চেষ্টা করব। কি কি? প্রথম হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, তারপরে বলছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ আর নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চের আন্ডারে আবার দেখো তিনটে ভাগ আছে, ডেসক্রিপটিভ, কোরিলেশনাল আর কজাল কম্পারেটিভ। ডেসক্রিপটিভ মানে হচ্ছে
সেই ধরনের রিসার্চ বা গবেষণা যেখানে রিসার্চারের কোনো ইনভলভমেন্ট থাকে না, অর্থাৎ সে ডেটাকে চেঞ্জ করতে পারে না, তার উপরে ইমপ্যাক্ট ফেলতে পারে না, সে জাস্ট ডেসক্রাইব করবে, বর্ণনা করবে। ধরো তোমার কোনো শপিং মলে তুমি গেছো, শপিং মলে মহিলারা কি ধরনের ড্রেস কিনবে তুমি ধরো দেখছো, ধরো রিলায়েন্স ট্রেন্ড উইমেন্স এর বাইরে গেটে দাঁড়িয়ে আছো, তাহলে সেখানে মহিলারা আসছে, সেখানে ধরো ড্রেস কিনছে, পছন্দ করছে, নিয়ে যাচ্ছে, কেউ ইন্ডিয়ান প্রেফার করছে, কেউ ওয়েস্টার্ন প্রেফার করছে, কেউ কিছু প্রেফার করছে না। তাহলে এই যে ধরো এখানে তুমি কিন্তু তাদের কোনো সাজেশন দিতে পারো না, তুমি ওকে বলতে পারো না যে এই ড্রেসটা না নিয়ে তুমি ওই ড্রেসটা নিয়ে, ইউ ক্যান গো ফর দ্য ইন্ডিয়ান সেকশন বিকজ দিস দ্য সামার সিজন। ডিফারেন্ট ডিফারেন্ট তুমি ওয়ে আউট দেওয়ার চেষ্টা করছো, এটা কিন্তু ওয়ে আউট দেওয়া যাবে না। ডেসক্রিপটিভ রিসার্চে ইউ জাস্ট ডেসক্রাইবিং, অর্থাৎ এখানে রিসার্চার কিন্তু কখনোই কোনো বিষয়বস্তু বা ঘটনাকে প্রভাবিত করতে পারবে না। ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি সিস্টেমেটিক ওয়েতে সেগুলো ঘটনাকে ডেসক্রাইব করবে। দ্যাটস হোয়াই ইট ইজ ইনভলভিং ইন দ্য এক্সপেরিমেন্টাল রিসার্চ সেকশনস। সেকেন্ড অফ অল ইজ দ্য কোরিলেশনাল রিসার্চ। কোরিলেশনাল ইন্ডিকেটিং দ্য কোরিলেটেড, অর্থাৎ একটা বিষয় একটা বিষয়ের সাথে কিভাবে রিলেটেড, একটা ঘটনার সাথে একটা ঘটনা কিভাবে রিলেটেড, রিলেটেড বিষয়গুলোকে স্টাডি করলে তবে কিন্তু প্রপার ইমেজটা ফুটে উঠবে। মহিলাদের বেশি বয়সে বিবাহের সাথে জনসংখ্যার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? কারণ বেশি বয়সে বিবাহ হলে মহিলাদের সন্তান নেওয়ার প্রবণতা কমে যাবে, সেই একটা কি দুটো সন্তান নিতে আর বেশি সন্তান নিতে পারবে না। এর ফলে কি হবে? এর ফলে দেখা গেল পরোক্ষভাবে জনসংখ্যার বৃদ্ধি কমছে। কোরিলেশনাল স্টাডি গুলো কিন্তু এর অন্তর্ভুক্ত। থার্ড হচ্ছে কজাল কম্পারেটিভ, অর্থাৎ যে ধরনের ঘটনাগুলো আমরা প্রথমেই পড়লাম, কজ এফেক্ট যার মধ্যে রয়েছে, কার্যকারণ সম্পর্ক রয়েছে, এগুলোকে স্টাডি করা, কজাল ফ্যাক্টরটাকে দেখব। এবার দেখো ডেসক্রিপটিভ রিসার্চের আন্ডারে আবার চারটে ভাগ রয়েছে: অবজারভেশনাল, কেস স্টাডি, আর্কাইভাল আর হচ্ছে সার্ভে রিসার্চ। অবজারভেশনাল মানে যেগুলো পর্যবেক্ষণ করা হয়, যখন যেগুলো ব্যক্তি পর্যবেক্ষণ থ্রু আত্মস্থ করে। তুমি ধরো কোনো আদিবাসীদের বিবাহ নিয়ে স্টাডি করছো, আদিবাসী বিবাহ স্টাডি করতে গিয়ে তুমি তার আদিবাসীকে বিয়ে করছো না, তাহলে বাইরে থেকে দাঁড়িয়ে তুমি তাদের বিবাহটাকে অবজার্ভ করছো, কি কি মেথড কি কি স্ট্রাকচার তারা ফলো করে, অবজারভেশনাল। কেস স্টাডি, কেস স্টাডি রিসার্চ কিন্তু খুব মুষ্টিমেয় কিছু বিষয়কে প্রাধান্য দেয়। কেস স্টাডি রিসার্চের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কেসকে বেশি ইম্পর্টেন্স দিয়ে তার ইনডেপথ স্টাডি করা হয়, সেটা বলছে কেস স্টাডি রিসার্চ। ধরো তুমি কোনোটা ক্রিমিনালকে স্টাডি করছো, কেস স্টাডি রিসার্চ। তুমি ধরো কোনোটা গ্রামকে স্টাডি করছো, সেখানে ধরো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডেভেলপমেন্ট, কেস স্টাডি রিসার্চ। তুমি ধরো কোনোটা মলিকিউলকে বা কোনোটা মেডিসিনাল স্টাডি করছো, ধরো কেস স্টাডি রিসার্চ। আর্কাইভাল অ্যানালিসিস কোনগুলো? দেখো কন্টেন্ট অ্যানালিসিসের মতোই আর্কাইভাল অ্যানালিসিস, অর্থাৎ যে ধরনের ঘটনা পদ্ধতি বিষয়বস্তু আগে থেকে রয়েছে সেই তথ্যগুলো, সেই সেকেন্ডারি তথ্যগুলো, আর্কাইভাল গুলোকে নিয়ে যখন ব্যক্তি নার্চার করে তখন তাকে বলা হয় আর্কাইভাল অ্যানালিসিস। আর সার্ভে রিসার্চ, সার্ভে রিসার্চ হচ্ছে যেখানে ব্যক্তি কোয়ান্টিটেটিভ ম্যান টু ম্যান ব্যক্তির কাছ থেকে কোয়ান্টিটেটিভ তথ্য সংগ্রহ করে, সার্ভে রিসার্চ। লাস্ট কি বলছে? নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ যে রিসার্চ গুলো তুমি এক্সপেরিমেন্ট থ্রু হয় না সেগুলোকে বলছে নন এক্সপেরিমেন্ট, যেখানে এক্সপেরিমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না। এরপর আমরা কি দেখব? ডেটা কালেকশনের জন্য খুব সিস্টেমেটিক ওয়ে হচ্ছে কোশ্চেনিয়ার। এই কোশ্চেনিয়ারের মধ্যে দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। কোশ্চেনিয়ারে কিন্তু দু ধরনের কোশ্চেনের প্রয়োগ দেখি আমরা, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনস আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেনস। ওপেন এন্ডেড কোশ্চেন কোনগুলো? অর্থাৎ যেখানে ব্যক্তিকে প্রশ্ন করা হয় কিন্তু উত্তর দেওয়ার জন্য স্বাধীনতা দেওয়া হয়। যেমন নিচের অপশনে দেখো, প্লিজ এক্সপ্লেন ব্রিফলি ওয়াই ইউ আর ক্যান্সেলিং ইউর সাবস্ক্রিপশনস। সেটা নিজের মতো করে বলবে যে কেন নেবো না, আমার ভালো লাগেনি, আমার পয়সা নেই, ঠিক আছে আমি পরে দেখবো, আমার এক্সাম টাইম আছে, আমি থাকছি না। মাল্টিপল অপশন হতে পারে, সে নিজের মতো করে তার ব্যাখ্যা দিল। ওপেন এন্ডেড কোশ্চেনটা করা হয়েছে, তার উত্তরে তাকে হাত দেওয়া দিয়েছে। ক্লোজ এন্ডেড ক্ষেত্রে কি হচ্ছে? ক্লোজ এন্ডেড ক্ষেত্রে কোশ্চেন করা হয় এবং তার জন্য পসিবল কতগুলো অ্যানসার দিয়ে দেওয়া হয়, ব্যক্তিকে সেই অ্যানসার থেকে তথ্য চুজ করতে হয়। যেমন ধরো the product wouldn't work for me, I don't understand the product, it's too expensive, I am just browsing। তাহলে what stop you from purchasing the product, যদি এই কোশ্চেনটা তার উত্তর দেওয়া হয় তাকে,
তাহলে ব্যক্তি এই চারটের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে বাধ্য হবে, তখন এটাকে বলা হচ্ছে ক্লোজ এন্ডেড। এর মধ্যে দিয়ে দেখো কোয়ান্টিটেটিভ রিসার্চে কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেনের প্রাধান্য বেশি থাকে, এর মধ্যে দিয়ে অনেক সিস্টেমেটিক প্রশ্ন অ্যান্সার বার করে এবং সেটাকে নিয়ে অ্যানালিসিস করা সহজ হবে। এই হচ্ছে আজকে আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চের আলোচনা বিষয়বস্তু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।